Equality for all. We want justice. Merit must prevail. End reservation. We want equality now. India's current reservation stands at 59.5%. This includes OBC, SC, ST, and EWS. নমস্কার, আমি আইজে পাত্রাজি গ্লোবাল বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ভারতের এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি ছাত্র, চাকরিপ্রার্থী এবং সাধারণ নাগরিকের জীবনকে প্রতিদিন প্রভাবিত করছে। হ্যাঁ, আমি কথা বলছি কাস্ট বেসড রিজার্ভেশন বা জাতিভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা নিয়ে। আজ 2026 সালে দাঁড়িয়ে আমাদের নিজেদের একটা কঠিন প্রশ্ন করা দরকার। যে সংরক্ষণ ব্যবস্থা স্বাধীনতার সময় সমাজে সমতা আনার জন্য তৈরি করা হয়েছিল, আজ কি তা উল্টে সমাজকে আরও বেশি টুকরো টুকরো করে দিচ্ছে না? একজন সাধারণ বা জেনারেল ক্যাটাগরির পড়ুয়া 90% পেয়েও সুযোগ পাচ্ছে না, অথচ একজন অনেক কম নাম্বার পেয়েও কেবল নিজের পদবীর জোরে সিট পেয়ে যাচ্ছে। এটা কি আসলেও সামাজিক ন্যায়, নাকি যোগ্যতার ওপর চরম আঘাত? আজ আমরা কোনো রাজনৈতিক দল বা ভোট ব্যাংকের স্বার্থে নয়, একজন ভারতীয় হিসাবে এই ব্যবস্থার আসল সত্যটা খতিয়ে দেখব। বিষয়টি বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতার সময় পর্যন্ত ভারতের একটি বড় অংশ সামাজিক ও শিক্ষাগতভাবে চরম বৈষম্যের শিকার হয়েছিল। সেই পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যই আমাদের সংবিধান নির্মাতারা এই সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। সংবিধানের জনক ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর নিজে এই ব্যবস্থার রূপরেখা তৈরি করেছিলেন। কিন্তু মনে রাখবেন, বাবা সাহেব আম্বেদকর চিরকালের জন্য এই সংরক্ষণ চাননি। তিনি চেয়েছিলেন একটি জাতিহীন এবং শ্রেণীহীন সমাজ। তিনি সংবিধানে রাজনৈতিক সংরক্ষণের জন্য প্রাথমিকভাবে মাত্র 10 বছরের সময়সীমা নির্ধারণের পক্ষে ছিলেন, যাতে এই সময়ের মধ্যে সমাজকে সমান স্তরে আনা যায়। আজকাল সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন আলোচনায় একটা কথা প্রায়ই শোনা যায় যে বাবা সাহেব বলেছিলেন নাকি যেদিন ভারতের সর্বোচ্চ পদে অর্থাৎ রাষ্ট্রপতি পদে কোনো এসসি বা এসটি সম্প্রদায়ের মানুষ বসবেন, সেদিন থেকে সংরক্ষণ তুলে দেওয়া উচিত। যদিও ঐতিহাসিকভাবে তার কোনো বই বা গণপরিষদের বক্তৃতায় হুবহু এই বাক্যটির লিখিত প্রমাণ পাওয়া যায় না, তবুও এই ধারণার পেছনে মূল ভাবনাটা কিন্তু একদম স্পষ্ট। ভাবনাটা হলো, যখন দেশের বঞ্চিত সমাজের মানুষ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবেন, তখন তার আর এই জাতিভিত্তিক সংরক্ষণের কোনো যৌক্তিকতা থাকে না। আজ ভারতের সর্বোচ্চ সংবিধানের পদে তফসিলি সম্প্রদায়ের প্রতিনিধিরা সগৌরবে আসীন। তাহলে আজ কেন আমরা এখনও সেই পুরনো প্রথাকে আঁকড়ে ধরে আছি? দশ বছরের জন্য আসা এই ব্যবস্থা আজ 75 বছরেরও বেশি সময় ধরে চলছে। কেন? কারণ এটা এখন আর সমাজ সংস্কারের হাতিয়ার নয়, এটা হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর ভোট ব্যাংক টিকিয়ে রাখার সবচেয়ে বড় অস্ত্র। সুপ্রিম কোর্ট 1992 সালের ইন্দ্র সাহানি মামলায় স্পষ্ট রায় দিয়েছিল যে সংরক্ষণ কোনোভাবেই 50% গণ্ডি পার করতে পারবে না। কিন্তু আজ একের পর এক রাজ্য সরকার ভোটের লোভে সেই সীমা পার করার চেষ্টা করছে। রাজনীতিবিদরা মেধা কিংবা অর্থনৈতিক উন্নয়নের দিকে কথা বলেনি না, তারা প্রতি নির্বাচনের নতুন নতুন জাতিকে সংরক্ষণের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। এর ফলে যা হওয়ার ঠিক তাই হচ্ছে। প্রকৃত মেধার অবমূল্যায়ন ঘটছে এবং দেশ এক ভয়ঙ্কর মেধা পাচার বা ব্রেন ড্রেনের মুখোমুখি হচ্ছে। আমাদের দেশের সেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন, কারণ এখানে যোগ্যতার চেয়ে জাতের শংসাপত্র বেশি মূল্যবান। সবচেয়ে বড় ক্ষতি যেটা হচ্ছে তা হলো সামাজিক বিভাজন। আমরা মুখে বলি আমরা সবাই ভারতীয়, কিন্তু স্কুল কলেজের ফর্ম থেকে শুরু করে সরকারি চাকরির আবেদনপত্র পর্যন্ত সব জায়গাতেই শুরুতেই আমাদের মনে করিয়ে দেওয়া হয় আমরা কোন জাতের।
এই ব্যবস্থা সমাজের সমতা আনার বদলে উচ্চ বর্ণ বনাম নিম্ন বর্ণের এক অন্তহীন লড়াই তৈরি করে দিয়েছে। যুব সমাজের মনে একে অপরের প্রতি ক্ষোভ ও বিদ্বেষ বাড়ছে। আরও একটা বড় সমস্যা হলো সংরক্ষণের সুবিধা কিন্তু সেই পিছিয়ে পড়া সমাজের গরিব মানুষরা পাচ্ছেন না। একে বলা হয় ক্রিমি লেয়ার সমস্যা। মানে এক প্রজন্মের পর আরেক প্রজন্ম যারা অলরেডি সংরক্ষণের সুবিধা নিয়ে অর্থনৈতিক এবং সামাজিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত হয়ে গেছেন, আবার তাদের সন্তানরাই বারবার সেই সুবিধা পেয়ে যাচ্ছে। আর একই সম্প্রদায়ের গ্রামের কোনো প্রত্যন্ত অঞ্চলের আসল গরিব ছেলেটি শিক্ষার অভাবে আজও পিছিয়েই রয়ে যাচ্ছে। অর্থাৎ এই ব্যবস্থা নিজের উদ্দেশ্য পূরণেও ব্যর্থ হচ্ছে। আজ 2026 সালের ডিজিটাল এবং আধুনিক ভারতে দাঁড়িয়ে আমাদের এই সত্যিটা স্বীকার করতেই হবে যে জাতিভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা এবার বন্ধ করার সময় এসেছে। কোনো মানুষের জাত দেখে তার মেধা বা তার দারিদ্র্য বিচার করা যায় না। একজন জেনারেল ক্যাটাগরির ঘরের ছেলেও চরম দরিদ্র হতে পারে, আবার একজন সংরক্ষিত ক্যাটাগরির ঘরের ছেলেও বিলাসবহুল জীবনযাপন করতে পারে। রাষ্ট্র যদি সাহায্য করতেই চায় তবে তা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে এবং আর্থিক অনগ্রসরতা দেখে করা উচিত, জাত দেখে নয়। মেধার কোনো বিকল্প হয় না। একটি দেশকে যদি বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে হয় তবে তার প্রশাসন, চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার শীর্ষে কেবল যোগ্যতম ব্যক্তিদেরই বসা উচিত। জাতিভিত্তিক কোটা দিয়ে কখনো বিশ্বসেরা দেশ গড়ে তোলা সম্ভব নয়। তাহলে সমাধান কি? আমরা এখন কি করতে পারি? আমাদের এখন 3টি প্রধান বিষয়ে আওয়াজ তুলতে হবে। 1. মেধাভিত্তিক শিক্ষা ও চাকরির ব্যবস্থা। সরকারকে বাধ্য করতে হবে যাতে জাতের রাজনীতি ছেড়ে মেধা এবং অর্থনৈতিক যোগ্যতাকে অগ্রাধিকার দেয়। 2. প্রাথমিক শিক্ষার পরিকাঠামো উন্নয়ন। পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আনার আসল উপায় হলো তাদের ছোটবেলা থেকে বিশ্বমানের নিখরচায় শিক্ষা ও সুযোগ দেওয়া, যাতে তারা লাইনের শেষে না দাঁড়িয়ে সবার সাথে সামনে লড়াই করতে পারে। 3. সোশ্যাল মিডিয়া ও তরুণ প্রজন্মের সচেতনতা। আমাদের নিজেদের মানসিকতা বদলাতে হবে। জাতের পরিচয় ভুলে নিজেদের শুধু ভারতীয় হিসাবে পরিচয় দিতে হবে এবং এই বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তো বন্ধুরা, বাবা সাহেব আম্বেদকর যে বৈষম্যহীন ভারতের স্বপ্ন দেখেছিলেন তা জাতিভিত্তিক সংরক্ষণকে অনন্তকাল বাঁচিয়ে রেখে সম্ভব নয়। এবার সময় এসছে এই বিভাজনের রাজনীতিকে বিদায় জানিয়ে মেধা এবং সমতার এক নতুন ভারত গড়ে তোলার। এই বিষয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন ভারতের সংরক্ষণ ব্যবস্থা এখন সম্পূর্ণ বন্ধ হওয়া উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।